ফজরের নামাজ পড়ে সাংসারিক কাজে লেগে পড়েছেন মরিয়ম বেগম। সকালে রান্না সারতে পারলে আরিস দুটো খেয়ে আড়তে যেতে পারবে। ছেলেটা আজ আবার শহরে যাবে আজান ভুঁইয়ার ওষুধ কিনতে। কখন ফিরবে ঠিক নেই। পেট পুড়ে দুটো ভাত না খেয়ে গেলে ওনার মনও ঠান্ডা হবে না। এমনিতেই ছেলেটার দিকে তাকানো যায় না, বুকটা ফেটে যায়। নিজেকে বড্ড অসহায় মনে হয়। মা বোনার সংসারের দায়িত্ব নিতে গিয়ে ছেলেটার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। মাস্টার্স পাশ করা ছেলে অন্যের আড়তে কাজ করছে। যদি সে অশিক্ষিত হতো তাহলেও কথা ছিল, কিন্তু আরিজের রেজাল্ট খুবই ভালো। সে চাইলে চাকরি করতে পারত, কিন্তু সেই পথও খোলা নেই। আর খোলা নেই বলেই ছেলেটার আজ এই দশা। যদিও ওনাদের অবস্থা এমন ছিল না। আরিজের বাবা মনিরুজ্জামান চিনির মিলে চাকরি করতেন। কত সুখে ছিলেন ওনারা। স্বামী স্ত্রী আর 2 সন্তানকে নিয়ে বেশ সুখেই ছিলেন। হঠাৎ একদিন মাথা ঘুরে পড়ে যান মনিরুজ্জামান। ধরাধরি করে হসপিটালে নিয়ে গিয়ে জানা যায় হার্ট অ্যাটাক করেছেন। চিকিৎসারত অবস্থাতেই মারা যান তিনি। লোন নিয়ে খুব শখ করে একতলা বিশিষ্ট বাড়িও বানিয়েছিলেন। ভেবেছিলেন প্রতি মাসে অল্প অল্প করে দিয়ে লোন শোধ করবেন, কিন্তু সেটা তো হলো না। উনি মারা যাওয়ার পর লোনে টাকা নিতে ব্যাংকের লোকও চাপ দিতে লাগলেন। উনি মারা যাওয়ার পর মিল থেকে টাকা পেয়েছিলেন, সেটা দিয়েই ব্যাংক ঋণ পরিশোধ করেছিলেন। বাবা নেই, রোজগার করার মানুষ নেই, বাড়িতে মা বোন। সেই পরিস্থিতিতে আপন কেউ এগিয়ে আসেনি। যেখানে 2 মুঠো ভাতের প্রয়োজন সেখানে ভাই বোনের পড়াশোনার খরচ বিলাসিতা হয়ে দাঁড়ালো। চাকরির বাজার তো আরও খারাপ। পরে তাদের অবস্থা দেখে আজান ভুঁইয়া আরিসকে নিজের আড়তে থাকার প্রস্তাব দেন। আরিস ভীষণ খুশি হয়। মন দিয়ে সততার সঙ্গে সে আড়তে কাজ করতে থাকে। হঠাৎ একদিন পেটের ব্যথায় বিছানাগত হয়ে পড়েন মরিয়ম বেগম। আরিজ আড়তে যা কাজ করে পেত তাই দিয়ে সংসার চলত। এর মধ্যে মায়ের অসুস্থতায় চিকিৎসার খরচ বহন করার সামর্থ্য ছিল না তার। উপায় না পেয়ে আজান ভুঁইয়াকে জানালে উনি টাকা দিতে রাজি হন, তবে শর্ত জুড়ে দেন। 5 বছর আরিজকে ওনার আড়তেই কাজ করতে হবে। এই 5টা বছর অন্য কোথাও কাজ করতে পারবে না। মায়ের অবস্থা দেখে আরিস নিজের ভবিষ্যতের কথা ভাবেনি, এক বাক্যে রাজি হয়ে যায়। কিন্তু আজান ভুঁইয়া মনে মনে আরেকটি ছক এঁটে বসেছিলেন, কারণ তিনি খুব ভালো করেই জানেন আরিস পিছলে যেতে পারে। তাই টাকা দেওয়ার আগ মুহূর্তে আরিসের সার্টিফিকেট জমা দেওয়ার কথা বলেন, যাতে আরিস কথার বরখেলাপ করতে না পারে। এদিকে মা হসপিটালের বেডে কাতরাচ্ছে, ওনার অপারেশন করতে হবে। আদরের বোনটা বাবাকে হারিয়ে মাকে হারানোর ভয়ে ডুকরে কাঁদছে। সেই মুহূর্তে কি নিজের কথা ভাবা যায়? সেও ভাবেনি, ভাবতে পারেনি। আজান ভুঁইয়ার হাতে সার্টিফিকেট তুলে দিয়ে ভবিষ্যৎটুকু বন্ধক রেখে মায়ের চিকিৎসা করেছে। কারণ চাকরি না করলে টুকটাক কিছু করেও খেতে পারবে, কিন্তু মা মারা গেলে তারা একেবারেই এতিম হয়ে যাবে। আর পৃথিবীতে সবাই কি চাকরি করে? সবাই যদি বড় মানুষ হয় তাদের কামলা খাটবে কে? সবাই যদি অফিসার হয় মাঠে ফসল ফলাবে কে? চাকরি না করেও সে বাঁচবে। সৎপথে থেকে মা বোনের মুখে অন্নও তুলে দেবে। তারপর থেকে আরিস একটু একটু করে যেন বদলে গেল, দায়িত্ব নিতে শিখল। বাবার আদরের ছেলেটা কর্মঠ হয়ে উঠল। দিন কি পড়ে থাকে? এই তো এইভাবে দিন যাচ্ছে দিনের মতো। তবেই চরম সত্যের কথা উনি আর আরিস ছাড়া কেউ জানে না, ওরাও না। তাকে জানাতে বারণ করেছে আরিস। কি দরকার ওর ছোট্ট মনে এসব বড় বড় ভাবনা ঢুকানোর? তার মাথা থেকে বাবার ছায়া সরে গেছে, তাতে কি? বাবার মতো করে বোনের মাথার ছাতা হবে সে। আজ সকালবেলা হঠাৎ করে সেসব পুরনো কথা ভাবতে ভাবতে চোখ দুটো ঝাপসা হয়ে গেল।
আঁচলে চোখ মুছে সামনে তাকাতেই দেখেন আরিস ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। নিমের ডাল দিয়ে দাঁত মেসোয়াক করছে। পরনে পুরনো টি শার্ট আর ট্রাউজার। ছেলেটা হয়েছে বাবার মতো, লুঙ্গি পরে না। কথা বলবে গ্রাম্য ভাষায়, অথচ লুঙ্গি পরলে নাকি তার জাত যায়। তবে গ্রাম্য ভাষায় কথা বললেও সে খুব ভালো ইংলিশ জানে। আগে ইংলিশে বাবার সঙ্গে পটপট করে কথা বলতো। বাবা মারা যাওয়ার পর আর বলে না। মাকে মলিন মুখে তাকাতে দেখে আরিস বলল, কান্দো কেন? ঘরে চাল ডাল নাই? কই কান্দি, তুই চোখে বেশি দেখোস। হ, আল্লাহ আমারে দুইখান চোখ বেশি দিছে, তাই বেশি দেখি। মরিয়ম বেগম কথা বাড়ালেন না, সাংসারিক কাজে ব্যস্ত হয়ে পড়লেন। নয়তো ধরা পড়ে যাবেন। চোখের পানি বড্ড বেহায়া। ছেলে মেয়ে বোঝে না মায়ের চোখে পানি দেখলে সন্তানরাও পাগল হয়ে যায়। কথাবার্তা শুনে ঘুম থেকে উঠল ওরা। ঘড়িতে সময় দেখে ছুটল কলপাড়ে। অজু করে আগে নামাজটা পড়ে নিল। তারপর মায়ের হাতে হাতে কাজ গুছিয়ে দিয়ে বারান্দায় পাটি বিছিয়ে পড়তে বসল। সকালে পড়তে না বসলে আরিস বকে। মরিয়ম বেগম উঠানে মাটির চুলায় রান্না করছেন। উঠানের এক কোণে বড় ডালিমের গাছ। অনেকগুলো ডালিম ধরেছে। আরিস মিসওয়াক করতে করতে সুতির কাপড় দিয়ে ডালিমগুলো বেঁধে দিল। গত বছর পেয়ারা খাওয়া যায়নি, পোকায় ধরেছিল। গাছে বিষ দিয়েছিল, তাই বোধহয় এবার ভালোই পেয়ারা ধরেছে। মনে হচ্ছে বেশ বড় বড় হবে। উঠানের আরেক পাশে ওরা শখ করে বেগুন, আলু, গাজর, টমেটো, লেবু, কাঁচামরিচ, ধনেপাতা, লাউ, লাল শাক আর পুঁই শাকের চারা লাগিয়েছিল। রোজ পানি দেওয়াতে ভালোই হয়েছে। সেই গাছের গোড়ায় মাটি দিয়ে পানিও ছিটিয়ে দিল। ধনেপাতা এনে মায়ের হাতে দিল। তার বাগানের ধনেপাতা তুলতে দেখে ওরা ভ্রুকুটি করে তাকিয়ে রইল। তাকে তাকাতে দেখে আরিস বলল, কি পরস, কানে আহে না ক্যাক? জোরে পড়। ওরা কিছু বলল না, নিজের মতো করে পড়তে লাগলো। তাকে চুপ দেখে আরিস এবার গরুর খড় কাটতে কাটতে মরিয়ম বেগমকে বলল, আম্মা, তুমি একটা জিনিস খেয়াল করছনি? কি জিনিস আব্বা? ওরা যে লক্ষ্মীটারা, এইটা তো দিন দিন স্পষ্ট বোঝা যাইতেছে। আগে তেমন বোঝা যাইত না। মরিয়ম বেগম ছেলের কথা শুনে মেয়ের দিকে তাকালেন। ওরা পড়া থামিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে সে লক্ষ্মীটারা। সে হুড়হুড় করে উঠে রুমের দিকে ছুটে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে চোখ বড় বড় করে তাকিয়ে বোঝার চেষ্টা করল আসলে সে টেরা কিনা। কই, না তো, সব তো ঠিকই আছে। তখন আরিজ পুনরায় চেঁচিয়ে বলল, টেরা কখনো সোজা দেখে না। থাক, কষ্ট পাস না, পড়তে বয়। ভালো রেজাল্ট না হইলে আরেকটা টেরা ধইরা বিয়া পড়াইয়া দিমু। ওরা বেরিয়ে এসে মুখ বাঁকালো। শুধু ভাইয়ের এই কথার কারণে এসএসসি এইচএসসি পরীক্ষায় টপ করে দেখিয়ে দিয়েছে। এত সহজে বিদায় হবে না। তাই আরিসকে খোঁচাতে মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মা, তুমি যতই পোলা পোলা করো, তোমার পোলাই কিন্তু তোমারে ভালোবাসে না। যদি ভালোবাসতো তাইলে তোমার কষ্ট কমানোর চেষ্টা করত। আরিজ শুনল, তারপর খ্যাপাটে সুরে বলল, আমারে আমি ভালোবাসি না? কেন মনে হইল ভালোবাসি না? ভালোবাসলে আমার কাজ কমানোর একখান মানুষ আইনা দিতা। কাজের মানুষ লাগবো? হ, লাগবই তো। সাবেরা চাচিরে কমুনে আমার কাজ কইরা দিতে। 3 বেলা এনেই খাইব, আর মাসে 500 টাকা। অন্যরে নাই না একটা বিয়া করলেই হয়। আরিজার কথা বাড়ালো না। ওরার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে গোয়াল ঘরের দিকে হাঁটা ধরল। গরুর গোসল করাতে হবে। গরু দুটো খুব পাজি। মরিয়ম বেগম গোসল করাতে পারে না। সে ট্রাউজার জড়িয়ে পানি এনে গোসল করাতে লাগলো। ওরা পড়া থামিয়ে চুপ করে দেখে গেল ভাইয়ের কাজ।
বর্তমানে অনার্স প্রথম বর্ষের ছাত্রী সে। বরাবরই মেধাবী শিক্ষার্থী। আরিস ছোট থেকেই নিজে হাতে গড়েছে তাকে। কিন্তু একটা ব্যাপার মানতে পারে না, তার ভাই অন্যের আড়তে কাজ করে। কোনো কাজই ছোট নয়, কিন্তু পড়াশোনা জানা ছেলেটা কেন আড়তে কাজ করবে? কলেজ থেকে শিক্ষকতার জন্য আরিসকে প্রস্তাবও দেওয়া হয়েছিল, কিন্তু আরিস হাসি মুখে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। কেন দিয়েছে সেই হিসেব আজও মিলাতে পারে না। তবে ভাই যে খারাপ রেখেছে তাও না। ভাইয়ের পরিশ্রমের অল্প টাকাতেও খারাপ থাকে না, যেমন আছে ভালো আছে, এজন্য লক্ষ কোটি শুকরিয়া। কিন্তু ভাইয়ের দিকে তাকালে কষ্ট লাগে, কারণ তার বাবার শখ ছিল আরিস সামরিক বাহিনীতে জয়েন করুক, নতুবা পাইলট। কিন্তু বাবার কোনো স্বপ্নই পূরণ হয়নি। গরিবের আবার স্বপ্ন। তবে সে মনে প্রাণে বিশ্বাস করে তাদেরও সুসময় আসবে, আসতেই হবে। মরিয়ম বেগম চুলার উপর ভাত বসিয়ে কাটাকুটির কাজ ছেড়ে নিলেন। আজ রান্না হবে ভাত, পেঁপে ভর্তা, ছোট পুঁটি মাছের চচ্চড়ি আর ডাল। উনি মার ফেলতে গিয়ে গোয়ালঘরের দিকে তাকালেন। আরিস একা একা গরুকে গোসল করাচ্ছে। সারাদিন বাড়িতে থাকে না, তাই সকালের দিকে টুকটাক কাজগুলো সেরে রাখে সে, যাতে ওনার কষ্টটুকু কম হয়। এদিকে আরিস গরুকে গোসল করিয়ে খেতে দিয়ে শাসিয়ে বলল, আর একবার খাওন ফালাইলে বাড়াইয়া সতর বানাইয়া দিমু। খাওন ফালাইয়া মস্করা করো আমার লগে। বেশি তেড়িবেড়ি করলে সদরের হাটে তুলমু। তার ধমকানিতে গরু দুটো খড় ফেলার চেষ্টা করল না, কারণ তারা খুব ভালো করেই জানে তার মালিকটা বড্ড ঘাড়ত্যাড়া। অবাধ্য হলেই পিঠের উপর ধরাম করে বাড়ি বসিয়ে দেবে। তারপর গোয়ালের কাজ ছেড়ে সে গোসল সেরে নিল। 8:30 বেজে গেছে, তাকে আবার আড়তে যেতে হবে। ততক্ষণে মরিয়ম বেগমের রান্না শেষ। উনি তড়িঘড়ি খাবার বাড়তে লাগলেন। ভাই বোন খেয়ে একসাথে বের হবে। তারা খেয়ে রেডি হতেই আরিস অরাকে ডেকে গাড়ি ভাড়া দিল। অরা টাকা ব্যাগে রেখে ঘুরতে গেলে আরিস আরও 10 টাকা বাড়িয়ে দিয়ে বলল, এক আঁটি ধনেপাতা 5 টাকা, টাটকা নেওয়ার জন্য 10 টাকা দিলাম, খুশি? টাকা পেয়ে ওরা চমৎকার করে হাসল। তারপর গড়গড় করে বলল, খাওয়ার মতো টমেটো, বেগুন, সবুজ শাক, পুঁই শাক রয়েছে, ওগুলো কালকে নিও। লাগবে না, ধন্যবাদ। একথা বলে আরিস বেরিয়ে গেল। তার পেছন পেছন বের হলো ওরা। আজ বাড়তি 10 টাকা পেয়ে তার খুশি আকাশ ছোঁয়া। আরিসের বুকটা ভার হয়ে এলো। বোনটা বড় হয়েছে, কত কিছুই লাগে, অথচ সে কিছুই দিতে পারে না। তারা গেট দিয়ে বের হতেই দেখে ধারা, সারা, হিয়া আর দিয়া দাঁড়িয়ে আছে। আরিস 5 জনকে চেনা ভ্যানে উঠিয়ে নিজে গেল আরেকটা ভ্যানে। তারপর আড়তে পৌঁছে ঝাড়ু দিয়ে ঠিকঠাক করল। একে একে ভিড় বাড়তে লাগলো। একা হাতে সেসব সামলানোর পর হেলে দুলে আজান ভুইয়া এসে ক্যাশ বক্সের সামনে বসলেন। বললেন, বাইর হবি কখন? এই ল টাকা, এইবার 1.5 মাসের ওষুধ আনবি। আরিস টাকা গুনে সেভাবেই রেখে দিল। তাকে রেখে দিতে দেখে উনি খ্যাক করে বললেন, কিরে, রাইখা দিলি যে? আমারে জিন লাগে, আমি বাখায় উইরা উইরা শহরে যামু, ভাড়া কই? প্রতি মাসে খাচ্চরগিরি না করলে শান্তি পান না? না, ভাড়া লাগবো কইলেই হয়, এত রাগারাগির কি আছে? প্রতি মাসে কইতে হইব কেন? চাইয়া নিতে হইব যেন সব ঠেকা আমারই। গোলামের পুত, আজকাল একটু বেশি খড়খড় করিস তুই। রাখেন কেন? কন চইলা যাইতেছি গা, আমার কাজের অভাব হইব না। কত দিমো? 1,500 দেন। টাকা কি বলদের পিছন দিয়া এমনি এমনি আহে, যে চাইলেই পাউন যায়? বলদের পেছন দিয়া আহে নাকি সামনে দিয়া, সেই হিসাব আপনি রাখেন। এই মাসে ভাড়ার লগেও বাড়তি টাকাও লাগবো, অরার বই কেনা লাগবো। তোর বইনের এত বই লাগে কেন?
ডাঙ্গর হইছে, এইবার বিয়া দিয়া দে। কবে না জানি আকাম কুকাম কইরা বসে। আমার বাইতে মাইয়া নাই, তারা পড়ালেখা করে না। কোনোদিন শুনলাম না একটা কলম লাগে। হইছেন তো বাপ নামের কলঙ্ক। মাইয়ারা কলম চাইতে আইলেই তো ধইরা ঠ্যাঙাইবেন। তাইলে চাইব কোন মুখ নিয়া? আর চাইবটা কি? আরাব ভুইয়ার হিমাদ্রির টাকায় তো চলে আপনার মাইয়ারা। মনে কইরা দেখেন, কবে মাইয়া গড়ে ভালো একখান জামা কিন্না দিছেন? তোর মুখটা বড্ড অবাধ্য রে আরিস। কবে না জানি তোর মুখই তোর কাল হইয়া দাঁড়ায়। মরণ যদি থাহে তাইলে ঠেকায় কে? তয় আমি আরিস কোনো ল্যাংড়া খোড়ারে ডরাই না। আমার ভবিষ্যতে কানা করছেন আমারে, আর কি শেষ করবেন? আমি এমনেও শেষ। স্বপ্ন মইরা গেলে মানুষের ভিতরও মইরা যায়। আজান ভুইয়া নীরব দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আরিজের কথাবার্তা সহ্য হয় না ওনার। ইচ্ছে করে যে মুখটা দিয়ে তিক্ত কথা বের করে সেই মুখটা থেতলে দিতে, কিন্তু আড়তের সব হিসাব রাখতে আরিজের মতো বিশ্বস্ত কেউ নেই। যারা আছে তাদের আড়তে বসালে একদিনে ওনার ক্যাশবাক্স গড়ের মাঠ বানিয়ে ছাড়বে। আজকে যদি নিজের ছেলে থাকতো তাহলে অন্যের চোপা সহ্য করতে হতো না। তবে হ্যাঁ, হিসেব রাখার মতো যোগ্য কাউকে খুঁজতে হবে, তারপর একে শায়েস্তা করতে হবে। কথা ভেবে আজান ভুইয়া থমথমে মুখে টাকা বের করে দিলেন। আরিস টাকা নিয়ে যাওয়ার জন্য পা বাড়িয়েও কিছু একটা ভেবে ঘুরে দাঁড়ালো। বলল, আপনি আপনার মাইয়াগুর লগে কি করেন দেহার সময় নাই, কিন্তু আমার বইনেরে নিয়া যা কইবেন চিন্তা কইরা কইয়েন। আমার একটাই বইন, আমার বইন আমার কলিজা। ওরে ভালো রাখতেই কামলা খাটি। কষ্ট কইরা হইলেও যা পারি আমি ওরে খাওয়াই পড়াই। তাই অন্যরে কিছু কওনের সুযোগ দিমু না আমি। যে কইব তার জিবলাটাই না ছিঁড়া ফেলামু। কথা বলে পেছন ফিরে তাকালো না সে। গটগট করে হেঁটে চলে গেল। বাবাকে দাফন করার সঙ্গে বুকের সমস্ত ভয়ডরও হারিয়ে ফেলেছে। এদের মতো বেঈমানকে ভয় পাওয়ার মানেই হয় না। ঘড়িতে তখন বিকাল 5:30। ওরা ধারা সারা দিয়া হিয়া বসে আছে গাছের গুড়ির উপর। এরা 5 জন সমবয়সী, তাই বেশিরভাগ সময় একসাথে দেখা যায়। 5 জনে একসাথে কলেজে গিয়ে ফিরেছেও একসাথে। যে যার বাড়ি গিয়ে বিশ্রাম সেরে বিকেলের দিকে আবার একসাথে বসেছে। তারা একসাথে মানেই এক কথার রেশ ধরেই অট্টহাসিতে ফেটে পড়া। তাদের প্রত্যেকের হাতে কাঁচা তেঁতুল। কলেজ থেকে ফেরার পথে ঢিল ছুঁড়ে নামিয়েছিল। সেই তেঁতুল এখন লবণ ঠেকিয়ে কচকচ করে চিবিয়ে খাচ্ছে। টকে চোখ মুখ কুঁচকে নিলেও খাওয়া থামাচ্ছে না। তাদেরকে এভাবে খেতে দেখে বকুলও একটু নিল। তার আবার বাইরে বের হওয়া বারণ। তেঁতুল নিয়ে দৌড়ে ভেতরে ঢুকে গেছে বেচারি, নয়তো আজও তার কপালে মার জুটবে। ধারা হঠাৎ একটা আমড়া গাছের দিকে তাকিয়ে বলল, বেনু খালার গাছের আমড়াগুলো কত বড় বড় হয়েছে, তাই না? তার কথা শুনে বাকি 4 জনও ঘুরে তাকালো। হিয়া মুখে তেঁতুল নিয়ে মুখ কুঁচকে বলল, ওই শালির আমড়ার দিকে তাকাইস না, হারামজাদি চাইলেও দেয় না। দিয়া তখন কিছু একটা ঘোট পাকিয়ে দোতলার দিকে তাকিয়ে বলল, চল গাধা ভাইয়াকে বাঁশ খাওয়াই। ধরা না পড়লে তো হলোই, পড়লে ওনার ঘাড়ে চাপিয়ে দেব। 5 জনে দোতলার মুনতাসিরের রুমের দিকে তাকালো। 5 জনের মুখে ফুটে উঠল কুটিল হাসি। 4 জনে উঠে দাঁড়ালেও ওরা রাজি হলো না, কারণ তার ভাইয়ের কানে গেলে রক্ষা থাকবে না। তাছাড়া এটা মোটেও ঠিক হবে না। বড়রা জানতে পারলে 5 জনকেই ধরে পেটাবে। তার এত যুক্তি কেউ শুনল না, বুঝতেও চাইল না। তাকে এক প্রকার টেনে হিঁচড়ে দোতলার দিকে হাঁটা ধরল। মুনতাসির তখন চিপস খেতে খেতে তামিল মুভি দেখছিল। রোমান্টিক একটা সিন চলছে। পা নাচাতে নাচাতে তার দৃষ্টি পড়ল দরজার দিকে।
দ্রুত ল্যাপটপ অফ করে তড়িৎ উঠে দাঁড়ালো। তড়িঘড়ি টি শার্ট খুঁজতে লাগলো, কিন্তু টি শার্ট কোথায় কে জানে। পরনে শুধু 4 কোয়ার্টার কালো কার্গো প্যান্ট। তার অবস্থা দেখে দিয়া বলল, আমরা কিছু দেখছি না ভাইয়া, শুধু একটা কথা বলেই চলে যাব। 5 জনে মাথা নিচু করে তাকিয়ে আছে, অথচ ঠোঁটে চাপা হাসি, যেন বহু কষ্টে হাসি আটকে রেখেছে। বিনব্যাগের উপরে রাখা টি শার্টটা নিয়ে গায়ে জড়ালো সে। তারপর তাদের ভেতরে এসে বসতে বলল। 5 জন এসে বসল। ঘুরে ঘুরে রুমটা দেখল। মুনতাসির তাদের প্রত্যেকের হাতে একটি করে কাপ আইসক্রিম দিল। তারপর জিজ্ঞাসা করল, কিছু বলবে তোমরা? 5 জনই মাথা নাড়ালো। তারপর আইসক্রিম খেতে খেতে বেশ দুঃখী সুরে জানালো তারা হিমাদ্রিকে মিস করছে। সত্যি বলতে আজকে হিমাদ্রি থাকলে আমরা মাখা এনে দিত। মুনতাসির গলা খাকারি দিয়ে জানালো সে এনে দেবে কিনা। 5 জন তড়িৎ জানালো দূরের বাজারে যেতে হবে না, তবে তাদের বাড়ির পাশে একটা আমড়া গাছ আছে, নামিয়ে দিলেই হবে, তারা মাখিয়ে নেবে। ওরা হাত না ধুয়েও খুব সুন্দর করে মাখাতে পারে। ওর হাতের মাখা খেলে হাত চাটতেই ইচ্ছে করবে। এমনভাবে ওরা একের পর এক কথা ওড়াতে থাকলো। অনবরত এত কথার চক্করে বেচারা মুনতাসিরকে কিছু বলার সুযোগই দিল না। অগত্যা মুনতাসিরকে প্যান্ট পরার সময়টুকু দিয়ে একেবারে সঙ্গে নিয়ে বাইরে এলো। তারপর বেশ ভুলিয়ে ভালিয়ে আমড়া গাছে তুলে দিল। এদিকে মুনতাসির জীবনে গাছে উঠেছে কিনা মনে পড়ে না, শুধুমাত্র পাতানো বোনদের আবদারে আজ উঠেছে। বাকিরা নিচে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে উকিঝুঁকি মারছে। তাদের উকিঝুঁকি মারতে দেখে সে জিজ্ঞেস করল, তোমরা উকিঝুঁকি মারছো কেন? কিছু হয়েছে? তার কথা শুনে 5 জন একযোগে জবাব দিল, চুরি করতে এসেছি, পাহারা না দিলে হবে? আপনাকে ধরতে পারলে গাছে বেঁধে পেটাবে, তাড়াতাড়ি করুন। মুনতাসির হতবম্ব হয়ে গাছের ডালটা কোনো মতে আঁকড়ে ধরে দাঁড়িয়ে রইল। এরা তাকে চুরি করতে এনেছে, সেও চুরি করতে এসেছে। তাকে চুরি করাতে এনেছে অথচ সে জানে না। সে বিস্ময় নিয়ে বলল, তোমরা আমাকে চুরি করতে এনেছ? জি ভাইয়া। খুশি হননি? আগে বলনি কেন? এটা তোমাদের গাছ না, সারপ্রাইজ দিতে। মুনতাসিরের পাজোড়া কেন জানি টলছে, কখন না জানি ধপাস করে পড়ে। এদিকে শখ খেয়ে ওঠার আগেই 5 জনই আমড়া ছেঁড়ার তাড়া দিচ্ছে। তাড়া পেয়ে সে অসুস্থ রোগীর মতো দুর্বল হাতে আমড়া ছিঁড়তে লাগলো। কিন্তু তার অবস্থা দেখে মনে হয় না আজকের মিশন সাকসেস হবে। তাই ওরা কোমরে ওড়না পেঁচিয়ে গাছে তরতর করে উঠে পড়ল। টপাটপ আমড়া ছিঁড়ে সারার দিকে ছুড়ল। সারা ওড়না মেলে আমড়া ক্যাচ ধরছে। এরা কতটা চালু মুনতাসির শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। এদিকে কারেন্ট চলে গেছে। প্রচণ্ড গরম। গাছের নিচে বসলে শান্তি লাগে, তাই গাছের মালিক হাত পাখা নিয়ে এদিকেই আসছে। ওনাকে আসতে দেখে ধারা, সারা, দিয়া, হিয়া প্রাণ হাতে নিয়ে দৌড়ে পালালো। যাওয়ার আগে সংকেত দিতে ভুলল না। ওরা সংকেত পেয়ে গাছের নিচে তাকিয়ে দেখল গাছওয়ালি নিচে টুল পেতে বসেছে। একা একা বক বক করছেন। মহিলা বহু ঝগড়াটে। ওনার গাছের একটা ফল উনি কারো হাতে দেয় না। যদি কেউ খায়ও পারে না গলার মধ্যে হাত ঢুকিয়ে বের করে আনতে। আজ যদি ধরা খায় তাহলে এলাকা রটিয়ে দেবে। তার ভাই তাকে কি করবে কে জানে। এদিকে মুনতাসির বিস্ময়ে নড়চড় ভুলে গেছে। থরথর করে কাঁপছে সে। এজন্যই বোধহয় বলে মেয়েদের চক্করে পড়তে নেই, যেই পড়ে সেই মরে। তার যা অবস্থা, দারুণ শিক্ষা হলো। এতদিন যা হয়েছে তাও মান সম্মানটুকু তো বেঁচে ছিল, আজকে কি মার খেতে হবে? মনে মনে কী সব ভেবে সে এবার ফিসফিস করে বলল, গরুর গুঁতো সহ্য করলেও মহিলা মানুষের কিল খেতে পারবো না।
আমার ইগো হার্ট করবে। খেতে বলেছে কে? বীরপুরুষ হলে তরতর করে নেমে যান। উনি কিছু বলবে না? বলবে না, তবে জুতো পেটা করতেও ভুলবে না। সিরিয়াস মুহূর্তে মজা করা ঠিক না। এসব মানুষদের দু চোখে দেখতে পারি না। তার কথা শুনে ওরা শান্ত চোখে তাকালো। গতদিন এই ছেলেটাই তাকে পড়তে দেখে দাঁত বের করে হেসেছিল। ইচ্ছে করছে ধাক্কা দিয়ে নিচে ফেলে দাঁত কপাটি উপড়ে দিতে, যাতে পানি খেতে গেলেও পানি ফসকে বেরিয়ে যায়। এটা করলে ভাইয়ের কাছে অভিযোগ যেতে পারে। একে অন্যভাবে শায়েস্তা করতে হবে। তাই আপাতত নিজেকে সামলে থমথমে মুখে বলল, তাহলে বসে বসে দোয়া পড়েন। আমি পড়ছি, আপনিও পড়েন। কেমন পাজি মেয়ে ভাবা যায়! ফাঁসিয়ে দিয়ে বলে কিনা দোয়া পড়েন। দোয়া মনে পড়লে না পড়বে। কি আশ্চর্য! কোন বিপদে পড়ল? এবার উদ্ধার হবে কিভাবে? হিমাদ্রিকে কি কল দেবে? কিন্তু ইরান থেকে উদ্ধার করবে কিভাবে? সে আর কিছু ভাবতে পারল না। ইচ্ছে করছে মহিলার মাথার উপর লাফ মারতে, যাতে অজ্ঞান হয়ে পড়ে গেলে পালাতে পারে। কথা ওরাকে বলার আগে ধারার চিৎকার তাদের কানে গেল। দুজনই চমকে তাকালো। গাছের উপর থেকে দেখে যাচ্ছে আজান ভূঁইয়া ধারাকে কঞ্চি দিয়ে পিটাচ্ছেন। ধারার মা ধরতে গেলে ওনাকে ২-৪ ঘা বসিয়ে দিচ্ছেন। হঠাৎ কি হলো? মারছে কেন মেয়েটাকে? কেউ কি বলে দিল নাকি? ধারার আহাজারিতে আমড়া গাছের মালকিনও সেদিকে গেলেন। এই সুযোগে মুনতাসিরার ওরা গাছ থেকে নেমে ছুটল ভূঁইয়া বাড়ির দিকে। বাড়ির উঠান অবধি গিয়ে ঘটকের সাইকেল দেখে ওরা আর গেল না। বুঝতে বাকি রইল না আসল ঘটনা। তাকে থমকে যেতে দেখে পেছনে থাকা মুনতাসিরও থেমে গেল। দূর থেকে কথা শুনে বুঝল পাত্রপক্ষের সামনে বসবে না ধারা, বিয়ে করবে না। তাই তাকে এভাবে মারছে। উঠানে ছড়িয়ে ছিটিয়ে আছে আমড়াগুলো। সারা, দিয়া, হিয়া উঠানের এক কোণে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মুনতাসিরের ইচ্ছে করল কঞ্চি কেড়ে ওনাকে ধরে কয়েক ঘা বসাতে, কিন্তু বন্ধুর বাড়ির লোক। এসে অবধি নিজেকে ভদ্রতার মুখোশ পরিয়ে শান্তভাবে আছে, কিন্তু এসব দৃশ্য তার সহ্য হয় না। শরীর জ্বলে, হাত নিষ্পিস করে। তবে এসব তাদের পারিবারিক ব্যাপার। তার কথা বলা ঠিক হবে না, তাই মুনতাসির কিছু বলল না, শুধু চুপ করে দাঁড়িয়ে রইল। ওরা কাঁদতে কাঁদতে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই হঠাৎ বলল, তোমার নামটা যেন কি? এই মুহূর্তে নাম জিজ্ঞাসা করায় রাগ হলো ওরার। তবুও কান্না ভেজা কণ্ঠে জবাব দিল, অনাহিতা জামান ওরা। চমৎকার নাম। কে রেখেছে? আমার ভাইয়া। ও, তা মিস খরা, আপনি কাঁদছেন কেন? ঘটক যাচ্ছে না বলে? আমি কি ঘটক পাঠাবো? যাবেন শ্বশুর বাড়ি?